ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টিম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোনো রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। টিম গল্পগুজবের আজকের নিবেদন সোমদর্শীর কলমে খুড়ো মশাইয়ের বৈঠকখানার গল্পের প্রথম গল্প রাত্রি। খুড়ো মশাইয়ের আসল নাম ভবতারণ বাড়ুজ্জে। ভারী রহস্যময় এক চরিত্র। বহু কাজ করেছেন একটা সময়, কিন্তু কোনো কাজেই স্থায়ীভাবে দীর্ঘদিন থেকে যেতে পারেননি। কার্যজীবনে যত কাজ করেছেন এবং রহস্য ও বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন সেই গল্পই কিছুটা রং চড়িয়ে শোনাতে ভালোবাসেন বাচ্চাদের। আজকের গল্প রচনা ও গল্পের নাট্যরূপ দিয়েছেন সোমদর্শী। খুড়ো মশাইয়ের চরিত্রে দীপঙ্কর দেব, অন্যান্য চরিত্রে অনিমেষ, অনিশ, দেবস্মিতা ও সোমদর্শী। পোস্টার ডিজাইন সূর্য। শব্দ সংযোজন, আবহ ও সাউন্ড এফেক্টসে ওয়েব সেশন স্টুডিও। ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধার আমি অমিত। শুরু হচ্ছে টিম গল্পগুজবের আজকের নিবেদন, এক অন্য ধারার ভয়ের গল্প রাত্রি। শুনতে থাকুন বন্ধুরা। সন্ধে হতেই মাঠ থেকে খেলা সেরে আমরা সকলে এসে জমায়েত হয়েছি পল্টুদের বাড়িতে। প্রচণ্ড গরম পড়েছে। সকাল 10টার সময়ও সূর্যদেবের সদয় দৃষ্টিপাতে আমাদের সকলের চাঁদি চলে যাবার উপক্রম দেখা দিয়েছে। দুপুরে প্রচণ্ড গরম লু বইছে রীতিমতো। তাই এহেন অবস্থায় স্কুল আর চলে কি করে? দিন দুয়েক হলো স্কুলের ছুটি পড়েছে। বাড়িতেও তিষ্ঠতে পারছিলাম না কেউ কাল দুপুর পর্যন্ত। কিন্তু গতকাল বেশ কিছুক্ষণ ধরে বরুণদেব গরমে শুকিয়ে আমসত্ত্ব হয়ে আসা কলকাতা আর কলকাতার মানুষকে একটু স্বস্তি দিয়েছেন বেশ কয়েক পশলা জলবর্ষণ করে। অতএব আমরা 5 বন্ধু আবার এক হয়ে বিকেলে বেশ কিছুক্ষণ খেলে এলাম। এসে যেই না ঘরে ঢুকেছি অমনি দেখি উঠোনে বসে আছে আমাদের সকলের প্রিয় খুড়ো মশাই। তাকে দেখে আমরা উত্তেজিত হয়ে উঠলাম, আর সাথে সাথে খুড়োর উৎফুল্ল কণ্ঠ শুনে বুঝলাম আজ তার মুড বেশ ভালোই আছে। কিরে ছেলের দল, কতক্ষণ বসে আছি জানিস তোদের জন্য? যা যা হাত পা ধুয়ে এসে বস এখানে, তোদের জন্য গরম গরম টেবিল নিয়ে এসেছি। শুনে আমাদের খুশি আর দেখে কি, সকলে 3 লাফে কলতলা থেকে হাত মুখ ধুয়ে এসে বসে পড়লাম তার সামনে। খুড়ো মশাই এসেছেন আর গল্প হবে না তা কি হয় নাকি? এতক্ষণ উঠোনে বসেছিলেন তিনি। আমাদের একসাথে আসতে দেখে বললেন, দাঁড়া দাঁড়া, এখানে নয়, চল ভিতরে বসি। আকাশের মুখটা বেশ ভার, দেখে বুঝতেই পারছিস। চল চল ভিতরে গিয়ে বসি। আমরা দেখলাম সত্যি আকাশের অবস্থা ভালো নয়। খুড়োমশাইকে দেখতে পাবার আনন্দে বুঝতেই পারিনি আজও আকাশে বেশ কালো মেঘ ঘনিয়েছে। বেশি দেরি হয়তো নেই, এক্ষুনি ঝড় উঠল বলে। কালবৈশাখীর দামাল হওয়ার কিয়দংশ এখনই বইতে শুরু করে দিয়েছে। আমরা তাই পত্রপাঠ পাত্তারি গুটিয়ে ভেতরে গিয়ে বসে পড়লাম। বৈঠকখানা ঘরে ততক্ষণে গিয়ে দেখি একটা পাত্রে বেশ অনেকগুলো ডেভিল আর খুড়ো মশাই দুধ চিনি ছাড়া চা এসে হাজির হয়েছে।
আমরা বসে ডেভিলে কামড় দিতে যাব, এমন সময় কড়কড় করাত শব্দে বাজ পড়ল কোথাও, আর সাথে সাথেই বৈঠকখানার ঘরের আলোটা দুবার দপদপ করে নিভে গিয়ে ঘরটা পুরো আলো আঁধারিতে ভরিয়ে দিল। পুরো নিজের পকেট থেকে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে হাসতে হাসতে বলল, ভালোই হলো, অন্ধকারে ভূতের গল্প জমে ভালো। হ্যাঁ, কি বল? খুড়ো বোধহয় আরও কিছু বলতে উৎসুক হয়েছিল, কিন্তু ঠিক সেই সময় ন্যাপলাটা ফিস ফিস করে হাবুলের কানে ফুট কাটল। আজ আবার গোল দেবে, দেখে নিস। খুড়োর কানে গেছে কথাটা, সাথে সাথে তিরিং করে লাফিয়ে ওঠে তিনি, বলল, ন্যাপলা, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তোকে আগেও বলেছি, গল্পের তুই কি বুঝিস রে? ঠিকই তো বলেছি, আপনার কোনো গল্প না আজ পর্যন্ত আমি সত্যি বলে মানিনি। মহা চটে গেল খুড়ো, তিরিক্ষে মেজাজে বলল, হ্যাঁ, যখন মানিসই না শুনতে আসিস কেন? শোন পল্টু, আমি চললাম, আজ আর কোনো গল্প হবে না। আচ্ছা আহাম্মক তো ন্যাপলাটা, দিচ্ছিল এই সুন্দর সন্ধ্যাটাকে মাটি করে। খুড়ো দরজার দিকে এগিয়ে যেতেই আমরা হাঁ হাঁ করে উঠে গিয়ে খুড়োকে আটকালাম। তারপর ন্যাপলাকে ধমকে টমকে খুড়োকে কোনো রকমের শান্ত করে ফের নিয়ে এসে বসালাম বৈঠকখানায়। খুড়ো তখনও গজগজ করছিল, একটু গম্ভীর স্বরে বলল, আজ পর্যন্ত ভারতবর্ষের 18টা শহরে 68 রকমের কাজ করেছি। গল্প নয়, এগুলো জীবন্ত অভিজ্ঞতা। তাই এইসব নিয়মে যদি কেউ ফুট কাটে বা উল্টোপাল্টা কথা বলে, মাথা গরম হয়ে যায়। যাক, গল্প বলবো, তার আগে আর এক কাপ চা দিয়ে যেতে বলতো বল্টু। আমরা আর বেশি ঘাঁটালাম না, কর্তার ইচ্ছেতেই কর্ম হোক, না হলে গল্প জুটবে না। যাক, চা তো চলে এলো 10 মিনিটে, ডেভিলও প্রায় শেষের পথে, পেট তো ভরে গেছে। এবার খুড়োর গল্পটা শুরু হলেই 16 কলা পূর্ণ হয়। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই সময় পুরো বিড়ি ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, আগেই তো তোদের বললাম, আমি এর আগে বহু জায়গায় কাজ করেছি। তো একবার ভাগ্য অন্বেষণ করতে করতে চুঁচুড়ায় এসে হাজির হলাম। চুঁচুড়া শহরটা হুগলিতে, পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, সেটা তো তোরা জানিসই। প্রথমে চুঁচুড়া ডাচ বা ওলন্দাজদের উপনিবেশ হলেও পরে ইংরেজরা এটি দখল করে। কোনোদিন যদি চুঁচুড়াতে যাস, তবে দেখবি সেখানে নানান রকম স্থাপত্য তোদের চোখ ধাঁধিয়ে দেবে। তো আমি যে সময় ওখানে পৌঁছলাম, সেই সময় চুঁচুড়ায় এখনকার মতো এত জনসমাগম ছিল না। বেশ কিছু পুরনো জমিদার ও সাহেবী বাড়ি ছিল এই চুঁচুড়ায়। একদিন ইমামবাড়ার কাছে বসে চা খাচ্ছি, পকেটে তেমন কোনো পয়সা কড়ি বিশেষ নেই। কি করব বিশেষ বুঝে উঠতে পারছিলাম না। দুদিন গঙ্গার ঘাটে শুয়ে রাত কাটিয়েছি। প্রচণ্ড মশার কামড়ে জেরবার হবার জোগাড় হয়েছে দুদিন, ঘুম তো হয়নি। পকেটে পয়সা নেই, কি করব ঠিক নেই। 7-5 চিন্তা করতে করতে আবার এসে বসলাম গঙ্গার ঘাটে। বিকেলবেলা সূর্যদেব পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে আসতে যাচ্ছেন ধীরে ধীরে। বেশ সুন্দর হাওয়া বইছে। ঘাটে বিশেষ কেউ ছিল না তখন। উদাস মনে আমার ভবিষ্যৎ চিন্তা করছি, এমন সময় পাশ থেকে একটা গুরুগম্ভীর গলা শুনে চটকা ভেঙে গেল। মশাইকে আগে তো এখানে দেখিনি, তা নতুন নাকি? চেয়ে দেখলাম এক ব্যক্তি আমার পিছনে এসে উপস্থিত হয়েছেন। দেখে মনে হলো বয়স 60-এর কোঠায় হবে। আমার দিকে বেশ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম। কি বলবো সেটা ঠিক করে উঠতে পারলাম না। হঠাৎ আমি চুপ করে আছি দেখে ভদ্রলোক আবারও বললেন, কি হে, চুপ করে রইলেন যে? না মানে আসলে আসল কি নকল সে না হয় পরে দেখা যাবে। বহুদিন আছি এখানে, এই চত্বরে, আগে তো দেখিনি আপনাকে। তা কোথায় এসেছেন, কোন বাড়িতে? লোকটির কেমন যেন একটা মানে রূঢ়ভাবে না বললেও একটু অহেতুক জেরা আমার ভালো লাগছিল না।
তাই ভদ্রলোককে আর কোনো প্রশ্ন করতে না দিয়ে বললাম, আমি গতকালই বাইরে থেকে এসেছি। এর আগে উত্তরবঙ্গের একটা টি এস্টেটে চাকরি করতাম, ভালো লাগলো না, ছেড়ে চলে এলাম। গতকালই এসেছি এখানে, কিন্তু ওই পকেটে টাকা নেই বললেই চলে। চাকরি তো একটা চাই দিন গুজরানের জন্য, তাই চিন্তা করছিলাম কি করব। তা এই শহরের চেনেন কাউকে? না, এই প্রথম এখানে এলাম, বললাম না, কাউকে চিনি না। ব্রাহ্মণ সন্তান, তাই ভিক্ষা করতে পারছি না, চক্ষু লজ্জার ভয়। আচ্ছা, ব্রাহ্মণ সন্তান। তা কি নাম? নাম বললাম। আমার পদবী বারুজ্যে শুনে উনি বেশ ভালো করে আমার দিকে তাকালেন। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছিলেন তিনি। এখন নাম জানার পরই হয়তো যেই বুঝলেন আমি কোনো অজ্ঞাত কুলশীল নই, ধীরে ধীরে পাশেই ঘাটে সিঁড়ির উপর বসলেন। কিছুক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে রইলেন, তারপর সেই দিকে তাকিয়েই বললেন, আমার নাম হলো বীরেশ্বর সিংহ রায়, নিবাস এই শহরে। বেশ অবস্থাপন্ন হলেও বর্তমানে আমি আমার বাড়িতে থাকি সম্পূর্ণ একা। আমার স্ত্রী বিয়োগ হয়েছে, তা আজ 10 বছর হয়ে গেল। আমার একটিমাত্র কন্যা ছিল, সেও বছর 3 আগে মারা গেছে। আগে আমি চাকরি করতাম মুম্বাইয়ে, একটা কটন মিলের ম্যানেজার ছিলাম। অবস্থা বেশ ভালোই ছিল, তাই আমারও আর চাকরি করতে ভালো লাগলো না, চলে এসেছিলাম এখানে। এটা হলো আমার পৈতৃক বাড়ি। ওই যে রাস্তার উপরে বিশাল ঝুল বারান্দাওয়ালা বাড়িটা যে দেখছেন না, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার বাড়ি। ওই অত বড় বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ, এক প্রকার একাই বলতে পারেন, তবে চাকর বাকর আছে অনেকেই। আমার একটা লাইব্রেরি আছে, বেশ বড় লাইব্রেরি। প্রায় ধরুন 1015 কি 17 মতন বই আছে সেখানে, তার বেশি তো কম নয়। আমি ভাবছিলামই একজন লাইব্রেরিয়ান পেলে বেশ ভালো হয়। আপনি চাইলে কিন্তু করতেই পারেন সেই কাজ। এ যে মেঘ না চাইতে জল। আমি বেশ উৎফুল্লই হলাম, তারপর গদগদ হয়ে বললাম, হ্যাঁ সেটা যদি হয় সত্যি ভালো হয়। জানেন তো, এখানে আসা স্তক বেশ চিন্তায় ছিলাম যে কি করব। আপনার এই প্রস্তাবে সত্যি ভালোই হলো। উনি আমার কথায় কোনো রকম তেমন গা করলেন না, সামান্য মুচকি হাসি হেসে বললেন, না না না, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমার বাড়ির মধ্যেই থাকবেন। আপনার জন্য আলাদা ঘরের বন্দোবস্ত করে রাখবো চাকরদের দিয়ে। তবে একটা কথা আছে, মূলত বলতে পারেন এই চাকরির একটাই শর্ত আছে। আমি নড়ে চড়ে বসলাম। চাকরিদাতার আর গ্রহীতার মধ্যে সামান্য শর্ত যে থাকবে এটাই অভিপ্রেত। আমি তাই মন দিয়ে জানার চেষ্টা করলাম ওনার শর্তটা কি। কি শর্ত? আপনি সারা দিনই থাকতে পারেন লাইব্রেরির মধ্যে, কিন্তু রাত 10টার পর আর সেখানে থাকবেন না। প্রতিদিন লাইব্রেরি বন্ধ করে নিজের ঘরে যাবার আগে চাবি আমার কাছে দিয়ে যাবেন এবং পরের দিন আবার নিয়ে গিয়ে দরজা খুলবেন। বাড়িতে চাকর বাকরদের কাছে যদি তেমন কিছু শুনতে পান তাহলে বিশেষ গুরুত্ব দেবেন না, আর অহেতুক কোনো প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। মনে থাকবে? বীরেশ্বর বাবুর কথার মধ্যে প্রচ্ছন্ন একটা রহস্য ছিল, ঠিক কি সেটা ধরতে পারলাম না। দেখ, প্রচুর লোকেদের সাথে মিশেছি, কথা বলেছি, একসাথে থেকেছি এবং বুঝতে পেরেছি মনুষ্য চরিত্র বড়ই বিচিত্র। কি জানিস, মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য করতে পারে না
এমন কোনো কাজ বোধহয় নেই এই পৃথিবীতে। বুঝতে পারলাম কিছু একটা রহস্যময় ব্যাপার আছে যা ওই বাড়ির প্রতিটি দেওয়ালে ঘনীভূত হয়ে আছে বহুকাল ধরে। দিন তিনেক কাটল। যেমন এই বাড়িটা বিশাল, তেমনই এই লাইব্রেরিটাও। বীরেশ্বর সিংহ রায় প্রতিদিন সকালে ওঠেন ও দিনের বেশিরভাগ সময়ে পড়াশোনা বইপত্র নিয়ে থাকতে ভালোবাসেন। স্বভাবে রুক্ষতা আসাটা অস্বাভাবিক নয়, কারণ এই বয়সে যদি একাকিত্ব কাউকে ঘিরে ধরে তাহলে বাকি জীবনটা অসহ্য হয়ে ওঠে। তাই কথাবার্তায়, আচার ব্যবহারে রুক্ষতা আসাটা অভিপ্রেত। আমার সাথে মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, কিন্তু বেশি একাত্ম হতেন না কোনো সময়। একটা প্রচ্ছন্ন দূরত্ব সব সময় রাখতেন। এই বাড়িটা এককালে বিপ্লবীদের আস্তানা ছিল, সেটা এই বাড়ির একটা চাকরের কাছ থেকে জানতে পেরেছিলাম। এই বাড়িতে আসার পর থেকে এই চাকর নকুলের সাথে আমার সখ্যতা বেশ গড়ে উঠেছিল। বছর দুয়েক হলো এই বাড়িতে সে যখন এসেছিল তখন তার বয়স ওই 20 কি 21 বছর হবে। কোনো এক দূর সম্পর্কের জ্যাঠা নাকি এই চাকরিটা বাগিয়ে দিয়েছিল। যদিও সেই জ্যাঠার সাথে তার আর কোনো যোগাযোগ নেই, আসার থেকেই এই বাড়ির কেমন একটা অস্বস্তি ভাব থেকে থেকে তাকে গ্রাস করত। কেউ বা কারা যেন তার উপর নজর রেখে চলেছে, যা সে দেখতেই পাচ্ছে না। খুব একটা ভুল সে বলেনি, জানিস তো। এই ব্যাপারটা আমিও অনুভব করেছিলাম। কি সেই হান্টিং লজে বল, কাসলে বা সেই বিড়ালের ঘটনাই বল, সব জায়গাতেই এই অস্বস্তি আর গা ভারী করা ভাবটা আমি অনুভব করেছিলাম। এখানেও সেই অনুভূতিটাই পেয়ে এসেছি প্রথম থেকে। তা সেই নকুল আমায় বলল, দাদাবাবু, আসলে কি বলতো, এখানে আগে বিপ্লবীরা থাকতো তো। কত লোকে প্রাণ পাখি কখন ফুরুত করে উড়ে গিয়েছিল তার কি আর ঠিক ঠিকানা আছে? এই গা ভারী ব্যাপারটা আমারও হতো, এখন আর পাত্তা দিই না। আচ্ছা, নকুলবাবু কি প্রথম থেকেই এইরকম গুরুগম্ভীর ছিলেন না ইদানিং? না গো, আমি তো সেই প্রথম থেকে এরকম দেখে আসছি। চুপি চুপি একটা কথা তোমায় বলি, 5 কান করনি যেন আমার চাকরিটা চলে যাবে। কি কথা বলো তো? বাড়ির সকলের বিশ্বাস ওই বই ঘরে কিছু একটা আছে। কারুরে বলো না, বাবুর মেয়ে নাকি নারী কেটে মরে গেছিল ওই ঘরে। আমি একটা ধাক্কা খেলাম যেন। সিংহরায় বাবুর মেয়ে আত্মহত্যা করেছে? কিন্তু কেন? নকুলকে জিজ্ঞাসা করাতে সে বলল, সে কথা এই বাড়ির গুটি কয়েক লোক ছাড়া আর কেউ জানে না। কেন সে মারা গিয়েছিল সেটা বলা মানা আছে, আর বাবুর ভয়ে কেউ এই বিষয়ে মুখ খুলতে চায় না। কয়েকদিন পরের ঘটনা। বীরেশ্বর বাবুর আজ শরীরটা ভালো ছিল না একদম। দুপুরে ডাক্তার এসে একটা ঘুমের ওষুধ দিয়ে গিয়েছিল, তা সেটা খেয়ে সেই দুপুর থেকেই ঘুমোচ্ছেন তিনি। মূলত কোনো টেনশন থেকে রাতের ঘুমের দীর্ঘদিন ব্যাঘাত ঘটার জন্য শরীরের অবনতি হয়েছিল। যাই হোক, আমি একটা বই পড়ছিলাম এক মনে। বীরেশ্বর বাবু ঘুমোচ্ছেন, তাই 10টার একটু পরে যদি লাইব্রেরি বন্ধ করি বারণ করার কেউ নেই। যে বইটা পড়ছিলাম সেটা ছিল পৌরাণিক দেবদেবী নির্ভর একটা বই। এত নানান বিচিত্র অজানা তথ্য এই বইটায় ছিল যে আমি ছাড়তে পারছিলাম না। হয়তো ঘরে নিয়ে গিয়ে পড়তে পারতাম, কিন্তু দীর্ঘক্ষণ পড়ার পর যখন দেখলাম আর কয়েকটা মাত্র পাতাই অবশিষ্ট আছে, ভাবলাম এখানেই পড়ে শেষ করে যাই। ঘড়িতে তখন রাত 10:30 ঘন্টা পড়ল। সারা বাড়িটা নিস্তব্ধ নিঝুম ছিল বলেই বোধহয় ঘন্টার প্রতিধ্বনিটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এক মনে পড়ছিলাম শেষ কটা পাতা। বনসংযোগে বাধা পড়ল একটা নুপুরের রিনরিনে মিষ্টি শব্দে, যা গোটা লাইব্রেরি ঘরটায় প্রতিধ্বনিত হয়ে চলেছে। অনিচ্ছাকৃত এই সমস্যার কারণে বেশ রাগই হলো। উঠে দেখতে যাব এ আবার কে এলো, একটা খটকা লেগে চেয়ারে বসে পড়লাম আবার। রাত 10:30টায় বাড়ির কেউ তো জেগে থাকার কথা নয়। আরও আশ্চর্যের কথা হলো, গোটা সিংহরায় বাড়িতে যে কজন মহিলা রয়েছে তারা সকলেই বাড়ির কাজের লোক, অর্থাৎ পরিচারিকা। তারা কেউ নুপুর পরে এত রাত্রে লাইব্রেরি ঘরে তো আসবে না। তবে
এই শব্দের উৎস যার পা থেকে হচ্ছে, কে সে? বুকটা কেমনই হঠাৎই কি একটা কারণে যেন ছ্যাত করে উঠল। আমি ধীরে ধীরে চেয়ারটা সরিয়ে উঠতেই সেই শব্দ যেন থেমে গেল। সন্তর্পণে কিছুটা এগিয়ে গিয়ে বইয়ের একটা র্যাকের পিছনে দেখতে পেলাম তাকে প্রথমবারের মতো। কয়েকটা বই সরিয়ে দেখতে পেলাম একটি মেয়ে এক মনে কোনো বইকে এলোমেলো না করে প্রতিটা বইয়ের পাতা উল্টে উল্টে দেখে কিছু যেন একটা খুঁজছে। অপরূপ সুন্দর দেখতে মেয়েটি, বয়স আন্দাজ 20 কি 21 বছর হবে। একটা মেরুন রঙের শাড়ি পরে আছে। কি খুঁজছে বুঝতে পারলাম না। প্রতিটি বইয়ের সবকটি পাতা খুঁটিয়ে দেখছে। আমি অবাক বিস্ময়ে দেখে যাচ্ছিলাম। তাকে যে বারণ করব, অহেতুক কেন ঘাঁটছে বইগুলো, সেই বোধটাও লুপ্ত হয়ে গিয়েছিল। হঠাৎ সে যেন সম্বিত ফিরে পেল এবং বুঝতে পারলো কেউ তাকে লক্ষ্য করছে। শটান সে পিছন ফিরে তাকালো আমার দিকে। কি বলবো তোদের, ওই চাউনি আমি কখনোই ভুলবো না। মণিহীন চোখে ভয়ঙ্কর রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে দেখতে পেলাম। চমকে উঠে পিছনে সরতে গিয়েই বইয়ের গোছায় পা আটকে মেঝেতে পড়ে গেলাম। আর ঠিক সেই মুহূর্তেই লাইব্রেরির দরজাটা সশব্দে খুলে গেল আর সিংহরায় বাবু চিৎকার করে ডেকে উঠল আমায়। ব্যানার্জি বাবু! আমি তড়িঘড়ি মেঝে থেকে উঠে দেখি দরজায় বীরেশ্বর সিংহরায় দাঁড়িয়ে আছেন। রাগে ফুঁসছেন তিনি, চোখ দুটো রক্তবর্ণ। কাছে গিয়ে কিছু বলার উদ্যোগ করতেই সে বললেন, রাত 10টাতে বন্ধ করতে বলা হয়েছিল এই লাইব্রেরি, আজ সেটার অন্যথা হলো কেন? আসলে একটা বই পড়ছিলাম, মন বসে গিয়েছিল, তাই আর ঘড়ির দিকে লক্ষ্য করা হয়নি। কেন? বই ভালো লাগলে সেটা কি ঘরে নিয়ে গিয়ে পড়া যায় না? আর 10টার আগে যেন কাল থেকে এই দরজাটা বন্ধ করা হয়। আমি চাই না কেউ এখানে 10টার পর থাকুক। এরপর আর কিছুই বলা যায় না। মুখের উপর এমন কড়া উত্তর ও সাবধান মানি এই প্রথম কেউ আমায় বলল। আমি আর কোনো কথা না বাড়িয়ে দরজাটা বন্ধ করে চাবিটা বীরেশ্বর বাবুর হাতে দিয়ে দিলাম। আর একটাও কথা না বলে তিনি চলে গেলেন নিজের শোবার ঘরের দিকে। কিন্তু সেই মেয়েটি আর বীরেশ্বর বাবুর এইরকম অদ্ভুত শর্তের কারণে বা তার এই রাগের কারণের পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা জানতাম না তখনও। দিন কয়েক আর তেমন কিছুই চোখে পড়ল না। সিংহরায় বাবুও সেই ঘটনার কথা স্মরণে না রেখে আবার আমার সাথে ভালো ব্যবহার ও কথা বলতে লাগলেন। কিন্তু আমার মন থেকে সেই রাতের রেশ কিছুতেই কাটতে চায় না। সেদিনও রাত 10টায় দরজা বন্ধ করে চাবি যথাস্থানে দিয়ে এসেছি। খাওয়া দাওয়া করে রাতে শোবার ঘরে বিছানায় শুয়েও ঘুম কিছুতেই আসতে চাইছিল না। কারণটা হলো মে মাসের প্রচণ্ড গরম। উপায়ান্তর না দেখে উঠে বারান্দায় গেলাম পায়চারি করতে, যদি বাইরের বাতাসে একটু কষ্টটা কমে। লাইব্রেরির একটা দিক ছিল বারান্দার দিকে, সেদিকে একটা দরজাও ছিল, কিন্তু সেটা দীর্ঘকাল অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। সেখানে দরজাটা ভিতর থেকে বন্ধ ও এই দিকে একটা দরজার লকিং সিস্টেমও ছিল অন্যরকম। হাঁসকলহীন কাঠের দরজার গায়ে একটা চাবির গর্তে চাবি লাগিয়ে খুলতে হয় দরজাটা। বারান্দায় দাঁড়িয়ে সামনে গঙ্গার দিকে তাকিয়ে আছি। রাত হয়তো 11:30 কি 12টা হবে। সম্পূর্ণ এলাকা নিস্তব্ধ। একটানা ঝিঝি আর মাঝে মাঝে রাস্তার কুকুরের ডাক শোনা যাচ্ছে। সামনে গেটের পাশে একটা গন্ধরাজ ফুলের গাছ, তার উপরে বসে থাকা পেঁচাটা মাঝে মাঝেই ডেকে উঠছে। মোটমাট অতটাও ভৌতিক পরিবেশ কিন্তু না যে গা ছমছম করবে। কিন্তু হঠাৎ একটা কণ্ঠস্বর কানে আসতেই গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। কানের খুব কাছে কেউ যেন এসে বলল, ঘরে যান। চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই, কিন্তু আমি স্পষ্ট শুনেছি একটা মেয়ের গলা। ধাক্কাটা সামলে উঠতে না উঠতেই আরো একটা গলা আমার কানে এলো। তবে এটা আর কোনো মেয়ের গলা নয়, কোথাও কোনো লোক একভাবে গুমড়ে গুমড়ে কাঁদছে, জোরে নয় চাপা স্বরে। এদিক ওদিক চাইতেই ব্যাপারটা বুঝতে বাকি রইল না।
কান্নাটা আসছে ঘরের ভেতর থেকে। আমি আরো নিশ্চিত হবার জন্য দরজায় কান লাগিয়ে শুনলাম। হ্যাঁ, ঠিক ভিতর থেকেই আসছে শব্দটা। সাথে মনে হচ্ছে, ক্ষমা করে দে মা, আমায় আমায় তুই ক্ষমা করে দে মা, আমায় আমায় ক্ষমা কর, ক্ষমা কর আমায়। বীরেশ্বর বাবু কার কাছ থেকে ক্ষমা ভিক্ষা করছেন এত রাতে? মা, মানে কোনো মহিলার কাছে ক্ষমা চাইছে? কিন্তু কেন? কিসের অপরাধে অপরাধী সে? কৌতূহল চাপতে না পেরে দরজায় চাবি লাগানোর গর্তে চোখ রাখলাম। সম্পূর্ণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কেউ যে আছে সেটা বোঝা যাচ্ছে। মিনিট খানেক হয়তো চলল এসব, তারপর যে কি সেই সব চুপচাপ। আমি আরো ভালো করে দেখতে চেষ্টা করলাম, কিন্তু না, তেমন কিছু। হঠাৎ আবার আবার সেই চোখ, সাদা, সম্পূর্ণ মনেহীন। গর্তের অপর প্রান্তে আমার দিকে নিমেষ ভাবে ওই এক দৃষ্টে তাকিয়ে আছে কেউ। চোখ দুটো চেনা, এটা ওই মেয়েটার চোখ যাকে আমি কয়েকদিন আগে ভিতরে দেখেছিলাম। মুখ দিয়ে অজান্তেই একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। ছিটকে বারান্দার রেলিংয়ের উপর গিয়ে পড়লাম। খুব বেঁচে গেছি। আর একটু অসাবধান হলেই সোজা নিচে শান বাঁধানো উঠোনে পড়ে আমার যে পঞ্চত্ব প্রাপ্তি হতো সেটা নিশ্চিত ছিলাম। রাতের ঘটনার পরের থেকেই আমি একটা সিদ্ধান্ত নিলাম মনে মনে, নিজের কৌতূহলকে নিবৃত্তি করতেই হবে, আর তার জন্য সামান্য অসাধু উপায় অবলম্বন করতেই হবে। লাইব্রেরি রুমের রাতের রহস্য আমায় উদ্ঘাটন করতেই হবে। কিন্তু চাবি, সেটা কি করে উদ্ধার করব? তার একটা সহজ পন্থা হলো ওই ঘরের একটা ডুপ্লিকেট চাবি তৈরি করা। তার জন্য ওই বন্ধ দরজার চাবিটা জোগাড় করতে হবে। সিংহরায় বাবুকে বুঝিয়ে সুঝিয়ে পিছনের দরজার চাবিটা জোগাড় করলাম। তারপর যেমন ভাবা তেমন কাজ, খুব তাড়াতাড়ি তৈরি হলো সেটা। তারপর অপেক্ষা করতে লাগলাম সুযোগের জন্য। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে যেমন ছিল না কোনো আলো, তেমনই ছিল না কোনো জনমানুষ। ঘড়ির কাঁটা তখন রাত 11টার দিকে এগিয়ে চলেছে। পিছন দিকের দরজাটা বহুদিন খোলা হয়নি বলে বেশ কিছুটা কসরত করতে হলো। কিছুক্ষণ বাদে একটা করুণ আর্তনাদ করে দরজাটা খুলে গেল। বুকটা ভয়ে দুরুদুরু করছিল। বারবার ওই মেয়েটির ভয়ঙ্কর চোখটা মনে পড়ছিল। ঘরে ঢুকতেই ঘড়িতে রাত 11টা বাজার শব্দ হলো। আমি পা টিপে টিপে দেয়ালের ধারে একটা বিশাল র্যাকের পিছনে লুকোতে যাব, পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। বারণ করা সত্ত্বেও কেন এখানে এসেছেন? ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেলাম। মেয়েটা কোনো উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলো, ঠান্ডা হিমশীতল গলায়। নিষেধ করলে সেটা শুনতে হয়। অহেতুক কৌতূহলের জন্য পৈতৃক প্রাণটা খোয়াতে হতে পারে, সেটা জানা নেই নাকি? আমি চুপ, দাঁড়িয়ে দরদর করে ঘামছি। বুকে বল নিয়ে পিছনে ঘুরে দেখি এক হাড় হিম করা দৃশ্য। মাটি থেকে প্রায় 3 হাত উপরে ভাসছে সেই মেয়েটি। চোখ দুটি মনেহীন হলেও বুঝতে পারলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ সজোরে এসে আমার গলাটা চেপে ধরলো। চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করলো। কি জন্য এখানে এসেছো? এখনই যদি তোমার গলাটা টিপে আমি এখানে মেরে ফেলি, কি বাঁচাবে তোমায়? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই 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 বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না, করি না বিশ্বাস। আমায় সজোরে ঠেলে ফেলে দিল দূরে একটা টেবিলের ওপরে। কাশতে লাগলাম। আর একটু হলেই ভূতের হাতে প্রাণটা গিয়েছিল আর কি। আমি কয়েক সেকেন্ড নিলাম ধাতস্থ হতে, তারপরে বললাম, কে তুমি? কেন এখানে এইভাবে ঘুরে বেড়াচ্ছ? কি হয়েছে তোমার? আমি বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। চলে গেলে তুমি যা খুঁজছো সেটা খুঁজে পেতে পারবে তুমি? দূর,
যদি না ভুল বলি, তুমি দীর্ঘদিন তো খুঁজছো সেটা, নাকি? ও চাইলেও সেটা পাবে না, কারণ যেটা ও খুঁজছে সেটা বোধহয় নষ্ট হয়ে গেছে। আমি চমকে তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে আছেন বীরেশ্বরবাবু। কতক্ষণ তিনি এসেছেন বুঝতে পারিনি। তিনি ধীরে ধীরে আমার কাছে এসে বসলেন। ওর নাম রাত্রি, আমার মেয়ে, যাকে আমি নিজের দোষে হারিয়েছি, নিজের দোষে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। সম্পূর্ণ বিহ্বল হয়ে প্রশ্ন করলাম, কি হয়েছিল ওর সাথে? এভাবে এখানে বন্দী হয়েই বা আছে কেন বীরেশ্বরবাবু? দেখুন, অনেকদিন হলো তো, আপনি নিজের বুকে এই কষ্টটা চেপে রেখেছেন, নিজের মনটা পাথর করে ফেলেছেন। সেসব কি ওরই জন্য? কি হয়েছিল ওর সাথে? বিশ্বাসের মাসুল গুনছি আমরা। একটা বিশ্বাসঘাতককে বিশ্বাস করলে ঠকতে যে হবেই। বাবাও ঠকেছে আর আমিও। জানতে চান সেসব কথা? আচ্ছা, বলতে পারেন কি হবে জেনে? আমার ভবিতব্য এই বাড়ি আর চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ হয়ে রয়ে যাবে। বেরোতে সেখান থেকে কোনোদিনই আমি পারবো না। আমার যে খুব জানতে ইচ্ছে করছে মা, বলো না কি হয়েছিল। আজ থেকে কয়েক বছর আগের কথা। মা মারা যাবার পর আমি আর বাবা কোনো রকমে নিজেদের সামলে তুলেছি। বাবা বরাবরই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। এমন সময় আমাদের বাড়িতে এলো একটি ছেলে, তিমির বরণ বসু। আমাদের বাড়িতে বরাবরই এই লাইব্রেরিতে বহু ছেলে আসত। লাইব্রেরিটা বাড়ির একটা দিকে হবার জন্য ভিতর বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না। এলাকায় তেমন কোনো লাইব্রেরি না থাকার জন্য এই জায়গাটা সবার পঠন কক্ষে পরিণত হয়েছিল। বাবা কোনোদিনই উদারচেতা ছিল না। প্রথমে বাবাও চাইতো না কেউ এই লাইব্রেরিতে এসে পড়ুক। আসলে বাবার তখন পারিবারিক আভিজাত্যে আঘাত করেছিল এই পঠন পাঠন। আসলে এই লাইব্রেরিটা লোকের জন্য খুলে দেবার অন্যতম কারণ ছিল আমি নিজে। আমার সাথেও এই নিয়ে কম অশান্তি হয়নি। যাই হোক, যারা আসতো তাদের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা আমার না থাকলেও কেন জানি না তিমিরকে ভালো লেগে গিয়েছিল। তিমির আমার থেকে অনেকটাই ছোট ছিল, অন্তত 5 বছর। মা মারা যাবার পর বাবা কোনোদিনই আমায় তেমন সময় দেয়নি। তাই কিভাবে যেন আমি ওর প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি। ও যখন দিদি বলে ডাকতো, খুব আপন মনে হতো ওকে। কত একান্ত সময় কাটিয়েছি। এভাবে চলতে চলতে বাবা একদিন আমাদের মেলামেশা দেখতে পেল। এই পর্যন্ত বলে থামল মেয়েটি। সাথে সাথে একটা অভাবনীয় দৃশ্যপট আমার চোখের সামনে ফুটে উঠল। দেখলাম আমার চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠেছে বারান্দাটা। আমি বারান্দার একটা কোণে দাঁড়িয়ে দেখতে লাগলাম অতীতের একটা অভাবনীয় ঘটনা। দেখলাম বীরেশ্বরবাবুকে বেশ অভিজাত পোশাক পরে গটগট করে রেলিংয়ের উপর হেলান দেওয়া তার নিজের মেয়ে রাত্রির কাছে এসে তার গালে সশব্দে চড় কষালেন। তোমার এত বড় সাহস! সিংহরায় বাড়ির সম্মান নিয়ে তুমি ছেলে খেলা করো? একটা বাইরের ছেলের সাথে তোমার এত মাখামাখি কিসের? ওকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি। তোমায় বলে দিলাম রাত্রি, আমি চাই না যে ও এখানে আসুক আর তোমার সাথে সম্পর্ক রাখুক। আর এর পরেও যদি ও আসে তাহলে আমায় অন্য ব্যবস্থা নিতে হবে। নিজে তো আমায় এক ফোঁটা সময়ও দাও না। সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। একটা নিষ্পাপ ছেলে, তার সাথে আমার সম্পর্ক ভাই বোনের, সেই সম্পর্কটাকেও তুমি কলুষিত করতে চাও। তোমার সমস্ত খামখেয়ালি ইচ্ছার সম্মতি আমি দিতে পারবো না। তাই বলছি, ওকে আসতে বারণ করবে। ও আসবে এখানে,
দেখি তুমি কি করতে পারো। প্রচন্ড এক ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেলেন বীরেশ্বর সিংহ রায়। কিন্তু আমি স্পষ্টত বুঝতে পারলাম এই অপমানের যোগ্য জবাব উনি নিশ্চয়ই দেবেন। বীরেশ্বর সিংহ রায় অপমানকে হজম করবে না, বিশেষত বিষয়টা যখন তার মান সম্মানের সাথে জড়িয়ে আছে। পট আবার পরিবর্তন হলো। দেখলাম লাইব্রেরি ঘরে বসে একটা বই এক মনে পড়ছে একটা ছেলে। পিছন থেকে রাত্রি এসে মাথায় হাত বুলিয়ে ডাকলো, ভাই। দিদি, কোথায় ছিলে এতক্ষণ? অনেকক্ষণ ধরে বসে আছি আমি। সামান্য হেসে পিছন থেকে একটা বাটি বার করে তার থেকে একটা চামচে কিছু একটা নিয়ে খাইয়ে দিল ছেলেটিকে, আর বলল, শুভ জন্মদিন ভাই। তো তোমার মনে ছিল দিদি আজকের দিনটার কথা? বারে, আমার ছোট্ট ভাইটার জন্মদিন, আর আমার মনে থাকবে না? পুরোটা খাবি, আর রাতে তোর জন্য রান্না করেছি, খেয়ে যাবি। আমার মতো সামান্য গরিবের জন্য তোমার এত মায়া কেন গো? ওই তো, যে নামে ডাকলি, ওই দিদি ডাকটার জন্য। আমি বুঝতে পারলাম ছেলেটির চোখটি ভিজে আসছিল। রাত্রি পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ কোথা থেকে ধূমকেতুর মতন উদয় হলেন বীরেশ্বর বাবু। পিছনে দুজন সন্ডা চেহারার লোক। জানি না ছেলেটির উপর কিসের এত রাগ ছিল ওনার। মুহূর্তের মধ্যে ছেলেটিকে তুলে নিয়ে গেল তারা। বাবা, কি করছো? ছেড়ে দাও ওকে। কি করছো তুমি? এই এই একদম চুপ। তোরা দাঁড়িয়ে কি দেখছিস? নিয়ে যাও ওটাকে। আর আমি যা বলেছি মনে রাখিস। যা। বীরেশ্বর বাবুর হুকুম পেয়ে লোকগুলো টানতে টানতে নিয়ে যেতে লাগলো ছেলেটিকে। কিরকম মানুষেরা! ভাই বোনের এইরকম একটা সম্পর্ককে এইভাবে পায়ের তলায় মারিয়ে দিতে লজ্জা করে না? ছেলেটা অনেক করে কাকুতি মিনতি করতে লাগলো তাকে ছাড়ার জন্য, কিন্তু কাকস্য পরিবেদনা। রাত্রি আকুল হয়ে বাবার পায়ে পড়ে কাঁদতে লাগলো। বিনা দোষে একটা ছেলেকে শুধুমাত্র নিজের দম্ভ আর অহমিকা বজায় রাখার জন্য বাড়ি থেকে বার করে দিল। বীরেশ্বর বাবু বলপূর্বক মেয়ের হাত ধরে রেখেছিলেন, কিন্তু মেয়ের মনকে আটকাতে পারেননি। রাত্রি কাঁদতে কাঁদতে বারবার ভাইকে নিষ্ফলভাবে ডাকতে লাগলো, ভাই, এই ভাই, ভাই। সবকিছু চোখের সামনে যেন সিনেমার মতো ঘটে গেল। এখনো বিশ্বাস করতে পারছি না যা দেখলাম সবটাই সত্যি না কেবলমাত্র কল্পনা। কিন্তু রাত্রির দিকে চাইতেই বুঝলাম না, এই সবই সত্যি। আমি জানতাম বাবা ওর সাথে কি করেছে। চিরকালে এই বাড়ির জমিদাররা এভাবেই মানুষদের কেড়ে নিয়েছে প্রিয়জনদের থেকে, সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। বাবার জমিদারি না থাকলেও জমিদারি রক্তটা তো রয়েই গিয়েছিল, তাই রক্তের স্বভাবটা আর পরিবর্তিত হয়নি। কয়েকদিন অপেক্ষা করলাম যদি আসে তিমির, কিন্তু না, ও আর আসেনি। একদিন রাতে এই লাইব্রেরিতে বসে যা কিছু আমার আর তিমিরের সাথে ঘটেছিল একটা ডায়েরিতে লিখে রেখে নাড়ি কেটে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। ওই দেখুন। যেদিকে রাত্রি ইশারা করল সেদিকে চাইতেই চমকে উঠলাম। এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? চোখ তুলে রিডিং টেবিলের দিকে চাইতেই দেখতে পেলাম ডায়েরির উপর মাথা রেখে দু চোখ খুলে শুয়ে আছে রাত্রি। কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে মেয়েটার। হাতটা টেবিল থেকে বাইরে ঝুলছে, আর সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে ভিজিয়ে দিচ্ছে লাইব্রেরির মেঝেটা। দৃশ্যটা দেখে আমার চোখটাও কেমন ঝাপসা হয়ে গেল। আমি যে এরকম কিছু একটা করতে পারি সেটা বাবা বুঝতে পারেনি, জানেন। নিজে ভেঙে পড়লেও তার কুকীর্তি যেন ফাঁস না হয়ে যায়
সেটার জন্য আমার লেখা ডায়েরিটাকেও কোথাও যেন সরিয়ে দেয়। লোকজন আসাও বন্ধ করে দেন। নিজের ভুল বুঝতে পেরেছে এটা বারবার প্রমাণিত করতে চেয়েছিলেন। আমার কাছে ক্ষমা এখন প্রতিদিন চান, কিন্তু ওকে ক্ষমা আমি করতে পারবো না। কিন্তু তুমি মুক্তি পাওনি কেন সেটা তো বুঝতে পারলাম না। যে ডায়েরিটায় আমার কথা লিখে গিয়েছিলাম তার ওপরেই আমি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম। তাই আমার আত্মা ওখানেই বন্দী হয়ে রয়ে যায়। যদি ওই ডায়েরিটা পেতাম তবে আমিও মুক্তি পেতাম, কিন্তু তার আর কোনো সম্ভাবনা নেই। আমার বাবার ভাড়াটের লোকেরা ওই ডায়েরিটাকে কোথায় ফেলে দিয়েছে সেটা কেউ জানে না। বাবা ওদের জিজ্ঞেস করেছিল, কিন্তু ওরা কেউ বলতে পারেনি। হারিয়ে গেছে সেটা। তাই আমিও বন্দিনী হয়েই রয়ে গেছি। এখান থেকে আমার মুক্তি নেই। দিদি, এমন সময় একটা মিষ্টি ডাকে আমি ফিরে তাকালাম। একটা ধুলিমলিন পাঞ্জাবি পরা সেই ছেলেটি ধীরে ধীরে রাত্রির কাছে এসে দাঁড়ালো। আমার বিহ্বল ভাব দেখে সামান্য হেসে ছেলেটি বলল, দিদিকে ছেড়ে আমিও যেতে পারিনি। বন্দিনী দিদির সাথে আমিও থেকে গেছি এখানে চিরকালের জন্য। দেখতে দেখতে বাতাসে দুজন ভাসতে ভাসতে মিলিয়ে গেল বইয়ের মধ্যে। যেতে যেতে স্পষ্ট দেখলাম ছেলেটার গলায় মোটা কালশিটে দাগ। বুঝতে বাকি রইল না কিছু। ওকে খুন করে গুম করে দিয়েছে বীরেশ্বর বাবু আর তার লোকজন। ভালো লাগলো না আর ওখানে কাজ করতে। কয়েকদিনের মধ্যেই চাকরি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। খুড়োর চোখটা ভিজে গেছে। আজ পর্যন্ত খুড়ো যতগুলো গল্প বলেছেন, এই প্রথম দেখলাম তিনি এত কষ্ট পেয়েছেন। ন্যাপলাও আজ পুরো চুপ মেরে গেছে। যে আনন্দ নিয়ে আমরা সকলে এক হয়ে গল্প শুনতে বসেছিলাম, মনের অবস্থা এখন আর তেমন নেই। কালবৈশাখীর পর বাইরের আকাশ যেমন মেঘাচ্ছন্ন ও কুমোট হয়ে আছে, তেমনি আমাদের মনটাও ভারী হয়ে রইল খুড়োর এই গল্পটা শুনে। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।